নতুন ক্যালেন্ডার ঝোলানোর আগে পুরনো পেরেকটার দিকে তাকালাম। ওখানে কতগুলো মানুষ গেঁথে আছে। সব মেঘ যেমন বৃষ্টি হতে চায় না, স্বাধীনভাবে আকাশে ভেসে থাকতে চায়, আমি তাদেরকে গেঁথে রেখে কেবল নতুন মোড়ক দিলাম। শুভ নববর্ষ। কবি অসীম শীলের কবিতা চৈত্র শেষে যা অবশিষ্ট থাকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ উপস্থিত আছেন, গীতিকার হিসেবে যিনি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অসংখ্য জনপ্রিয় আধুনিক বাংলা গানের গীতিকার তিনি। সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী, স্বনামধন্য গীতিকবি এবং সাংবাদিক কবির বকুল। চলুন কথা বলে আজকের অতিথির সঙ্গে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। শুভ নববর্ষ। জি, শুভ নববর্ষ। আপনাকে সাথে পেয়ে খুব ভালো লাগছে। তো আমরা জানি যে অতি সম্প্রতি মানে 12 এপ্রিল 92 বছর বয়সে পরলোক গমন করেছেন আমাদের বিখ্যাত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। তো 8 দশকের বেশি সময় ধরে তিনি সঙ্গীতের জন্য কাজ করে গেছেন এবং শিল্পী আশা ভোসলেকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে আপনার সামনে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আপনার লেখা একটি গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। আমরা যদি আশা ভোসলে সম্পর্কে আপনি যতটুকু দেখেছেন একটু যদি শুনতে চাই তার সম্পর্কে আপনার মূল্যায়ন। প্রথমেই ধন্যবাদ এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা এই কিছুদিন আগে হারালাম সেই কিংবদন্তি শিল্পী আশা ভোসলে। তো আমার সঙ্গীত ক্যারিয়ারের এই 4 দশকের জার্নিতে আমি যদি বলি যে আমার সবচেয়ে স্মরণীয় এবং উল্লেখযোগ্য যদি কোনো একটা ঘটনার কথা বলি সেটা বলবো যে আশা ভোসলের সঙ্গে আমার তার সান্নিধ্যে আসা। তো সেটা একটা বেশি বড় না, ছোট্ট গল্পই। যে একদিন কিভাবে আশা ভোসলের গানের সম্পৃক্ততা সেটাই বলছি। আমাদের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা তিনি একদিন আমাকে ফোন করে বললেন যে একটু বাসায় আসতে পারবে সন্ধ্যার পর? তা আমি বললাম জি আপা পারবো। বললো যে তাহলে চলে আসো। তা আমি কী কারণে ডেকেছেন আমি জানি না। তা আমার তো মনে হয়েছে যে গান বিষয়ে কী হবে কোনো বিষয়। তো আমি আপার বাসায় গেলাম, তারপরে বসলাম। তখন উনি বললেন যে একটা গান লিখতে হবে। তো প্রসঙ্গক্রমে এর কিছুদিন আগে ওনার একটা গান আমি লিখেছিলাম, মানে ওনার সুর করা, ওনার সুরে আমি একটা গান লিখেছিলাম। সেই গানটা রুনাপাই গিয়েছিলেন। তো এবার যখন ডাকলেন গানের বিষয়, তো আমি ভাবলাম যে নিশ্চয়ই ওনার হয়তো নতুন কোনো গান লিখতে হবে। তো তিনি বললেন যে গানটা লিখতে হবে, আমি সুর করে রেখেছি এবং গানটা কিন্তু একটা বিশেষ চমক আছে। আমি বললাম কি? বললো যে তিনি বললেন যে এই গানটি কিন্তু আশা ভোসলে গাইবেন। আমি তো নাম শুনেই পুরা আমার নাম শুনেই আমার গুজবাম হলো। তো আমি বললাম যে আপা সত্যি? বলো যে হ্যাঁ। আমি বললাম যে এটা তো স্বপ্নের মতো ব্যাপার। যাই হোক, তারপরে আপা আমাকে সুর দিলেন, সুর শোনালেন। আমি ওই তখনই আমার 20-25 মিনিটের মধ্যে গান পুরো লিখে ফেললাম। তারপরে তখন আপাকে আমি একটা অনুরোধ করলাম যে আপা আমার একটাই অনুরোধ, আমি এই গানের রেকর্ডিংয়ে আমি থাকতে চাই, যেতে চাই। বলে অবশ্যই তুমি যাবে। তারপর সেই দিনক্ষণ এলো 31 অক্টোবর 2019-এ। আমি 30 অক্টোবর রাতের ফ্লাইটে কলকাতায় গেলাম। কলকাতা থেকে পরদিন সকালে ভোরের ফ্লাইটে গেলাম মুম্বাই। ওখানে এজে ভাসান একটা স্টুডিও আছে, রেকর্ডিং স্টুডিও। সেই স্টুডিওতেই এই গানের ভয়েস নেওয়া হবে। তো আমি খুব মানে অনেকটা জার্নির ধকল নিয়েই সারা রাত ঘুমহীন। তারপরে আমি হোটেল থেকে দুপুরে 3টার মধ্যেই স্টুডিওতে চলে গেলাম। আমার সঙ্গে ছিল এই গানের সঙ্গীত আয়োজন যে করেছে রাজা কাশেপ ছিল এবং ওর ওয়াইফ। তো তারপরে আমরা স্টুডিওতে গিয়ে একটু পরে রুনা আপা আসলেন। রুনা আপার সঙ্গে আলমগীর ভাইও ছিলেন। আমরা সবাই অপেক্ষা করছি আশা ভোসলের জন্য। তারপর তো তিনি এলেন। আমি তো এসে আসার মাত্রই আমি ওনাকে দেখে পায়ে ধরে সালাম করলাম। উনি তারপরে রুনা আপা পরিচয় করে দিলেন যে আপনি যে গানটা করবেন এই গানটার গীতিকার ও, এবং ও আপনার সঙ্গে দেখা করার জন্যই সেই বাংলাদেশ থেকে উড়ে এসেছে। তো যাই হোক, তারপরে তো অনেক আমার ছবি তুললাম একসঙ্গে, গল্প হলো এবং উনি এসেই আমি দেখলাম এত বড় শিল্পী, তখন 85 বছর বয়স। উনি এসে বললেন যে জানো তো এই গান করার জন্য আমি সেই ভোরে উঠে রেয়াজ করেছি, তারপরে কি খাতারনাক সুর করেছো, গানটা আরেকবার তুলি। তারপর উনি গিয়ে আবার রুনা আপার কাছ থেকে আবার গানটা আরেকবার তুললেন পুরোটা
সারাটা সময় আমি দেখলাম যে একজন শিল্পী কিন্তু এমনিতেই এত বড় মহিরুতে পরিণত হয় না। তাদের অধ্যবসায়, তাদের বিনয় সব কিছুর মধ্যে একটা অন্যরকম একটা শ্রদ্ধার কাজ করে। যাই হোক, তারপর উনি গান তুললেন এবং গানটি গাইতে যখন দাঁড়ালেন তখন একবারও মনে হয়নি যার বয়স 85 বছর। অসাধারণ গান গাইলেন এবং সম্ভবত এটাই তার শেষ কোনো বাংলা গান। আশা ভোসলে সম্পর্কে একটু বলতেই হয় যে আশা ভোসলের বড় বোন লতা মঙ্গেশকর, যিনি 2022 সালের 6 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন, এবং বাবা দীননাশ মঙ্গেশকরের হাত ধরে ওনারা যে সঙ্গীতের ভুবনে আসেন, এবং স্বামী রাহুল দেব বর্মন ছিলেন একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী। তো এই যে পরিবার, সঙ্গীতের পরিবার নিয়ে অনেক ধরনের গল্প শোনা যায়। আমরা জানি না যে আসলে সেগুলো কতটা সত্য বা মিথ্যা। এগুলো কি সত্য যে আমরা শুনেছি যে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের রেওয়াজে সমস্যা হবে বলে তার বাড়ির পাশ দিয়ে একটা ফ্লাইওভার যাওয়ার কথা ছিল এবং সেটা করতে দেওয়া হয়নি, বা ওখানকার প্রশাসন সেটা করতে দেয়নি, তাদের দুই বোনের রেওয়াজে সমস্যা হবে বলে। অবশ্য এটা আমি অতটা জানি না। আর গালগল্প তো অনেকই থাকে, তবে যেহেতু এই দুজনই মহিরুহু এবং দুজনকে ওখানে তো ওরা দেবীর মতোই দেখেন আর কি, তো সেই জন্য তাদের ব্যাপারে অনেক রকম মিথস্ক্রিয়া থাকবে এবং সেগুলো আমি বলবো যে অনেকাংশে সত্যি আমি মনে করি আর কি। আর আমি একটু প্রসঙ্গক্রমে একটা লাইন শুধু বলি যে যেই আশা ভোসলে যে গানটি করেছিলেন, এটা লিজেন্ডস ফর এভার একটি অ্যালবাম, সেটা রুনাল্লাহ সুরেই পাঁচজন শিল্পীর কণ্ঠে গান। এবং শুধু আমার একটু যে আমরা লতা মঙ্গেশকরের জন্য একটি গান আমরা করেছিলাম। আচ্ছা, উনিও গান শুনে পছন্দ করেছিলেন এবং গানটা করার কথা, কিন্তু উনার শরীর পারমিট করেনি, সেই জন্য উনি গানটি করতে পারেনি। পরে সেই গানটি ওই অ্যালবামেই রুনালালা গিয়েছিলেন। তো আমার সৌভাগ্যের দ্বার প্রান্তে গিয়েও উনার শারীরিক অসুস্থতার কারণে গানটি করা হয়। এবং আপনি যে অ্যালবামটির কথা বলছিলেন তখন আশা ভোসলেকে, আপনি লতা মঙ্গেশকর আপনার গানটি হয়তো উনি অসুস্থ থাকার কারণে গাইতে পারেননি, কিন্তু ওই অ্যালবামে আপনার তিনটি গান ছিল। একটি আশা ভোসলে গিয়েছেন, একটি লতা আপনার রুনালালা গিয়েছেন, আরেকটি গান গিয়েছেন আমাদের বিখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী এবং তারও এটি প্রথম বাংলা গান ছিল সেটা। আচ্ছা, তার ওই অ্যালবামটাই বাংলা? হ্যাঁ, সব তো বাংলা গানই, 5টা গানই বাংলা গান। এর মধ্যে 3টা গান আমার লেখা। তো এর মধ্যে রাহাত ফাতে আলী গান, সেটাও তো বিখ্যাত মানুষ, তিনি প্রথম বাংলা গান করলেন, তো পাকিস্তানি বিখ্যাত সিঙ্গার। তো সেটাও একটা আমি বলবো যে ওইটাও আমার একটা অর্জন বলে। এবং এই সব কিছুর জন্য আমি আসলে সবার আগে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই রুনালালা ওনাকে, কারণ উনি আমাকে ওই সুযোগটা করে দিয়েছেন বলে তো আমি এই গান লিখতে পেরেছি ওনাদের। এবং ওইটাও সুরের উপর লেখা ছিল, রাহাত ফাতে আলী খান যেটা গানটা করেছেন। তো আপনি এত বড় বড় শিল্পীর সঙ্গে কাজ করেছেন, বাংলাদেশের প্রায় আমি জানি যে প্রায় কি বলবো যে অলমোস্ট সবার সাথে আপনার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং আমরাও গর্বিত যে আমাদের একজন কবির বকুল আছেন এবং যিনি এত বিখ্যাত মানুষদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন বা তারা পেয়েছে। আমি দুই দিক থেকে যদি বলি, ভাইস ভার্সা। না, তারা তো অবশ্যই, আমি আমি সৌভাগ্যবান। এবং ওপার বাংলা অনেক বড় বড় শিল্পী আমার লেখা গান করেছেন। তো আমরা যদি একটু আপনার প্রসঙ্গে আসতে চাই, যে আমি জেনেছি যে আপনি ছোটবেলা থেকেই খুব সংস্কৃতিমনা, আপনি মঞ্চনাটক করেছেন, আপনি সংগঠন করেছেন, খেলা আসর, আপনার খেলাঘর, কচিকাচার আসর, এবং আপনি আবৃত্তি করেছেন, আপনি গানও শিখেছেন। তো এইটা কি আসলে এই যে ছোটবেলা থেকেই আপনি সংস্কৃতি চর্চার সঙ্গে যে যুক্ত, এটা কি আপনার পরিবার থেকে এসেছে নাকি আপনাকে দিয়ে শুরু হয়েছে? না, আমার পরিবারে আমার বোন গান করতেন, আবৃত্তি করতেন, আর আমি করতাম ছোটবেলা থেকে। আসলে আপা করতেন সেটা যেমন দেখেছি, কিন্তু আমার ছোটবেলার যে বন্ধুরা, ওই একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে কিন্তু আমার বেড়ে ওঠা। আমার বন্ধু ছিল সুমন সাইয়েদ, ওর সঙ্গে আমি খেলাঘর করতাম আর কি। তো খেলাঘরের আমরা বিভিন্ন অনুষ্ঠানে ওই বাচ্চাদের গান কোরাস গাইতাম। খেলাঘরের জন্য হয়ে আমরা কুমিল্লায় গেলাম, তারপরে তো আমি স্কাউট করেছি। তো ওইভাবে হয়তো টুকটাক গিয়েছিল, কিন্তু নিজে হারমোনিয়াম বাজিয়ে কখনো গান শিখিনি। আমি শিখেছি অনেক পরে গিয়ে। এবং
একটু বড়বেলায় এসে আমি আমার ওস্তাদজি ধরলাম, ওস্তাদ শীতল ঘোষাল প্রয়াত। আমরা চাঁদপুরের আমার আরেক বন্ধু ছিল বাবুল, আমরা দুই বন্ধু মিলে এই শীতল ঘোষালের ক্লাসিক্যাল শিখেছিলেন? গানের যে নর্মাল ফরম্যাট, বিভিন্ন রাগ শিখিয়ে তারপরে গান একদম পুরো হারমোনিয়ামটা শেখাই উনার হাত ধরে আর কি। এবং ওস্তাদজির কাছে আমরা 3 বছর প্রায় তালিম নিয়েছি। তারপরে আমি তখন তো বড়বেলায় বলবো, এবং তারপরে আমি আস্তে আস্তে স্টেজেই আগে কোরাস গাইতাম ছোটবেলায় যেটা, কিন্তু তারপরে আমি 86-87 থেকে আমি স্টেজে গান গাওয়া শুরু, মানে নিজের লেখা নিজের সুর করা গান আপনি গাইতেন? প্রথম হয়তো এর গান ওর গান, তারপরে নিজের লেখা নিজের সুর করা গানই আমি গাওয়া। ওখান থেকে আসলে গান লেখার তো ওই ইয়েটা কিন্তু ওই আমরা তখন থেকেই শুরু আর কি, যে নিজেই লিখছি আবার নিজেই সুর করছি। তো এইভাবে করে আসলে শুরুটা হয়েছিল। তারপরে তো ওখান থেকে আমি কিছু গান শিল্পী তপন চৌধুরী, আমরা সেই গল্পগুলো জানি যে আপনি 13টি গান নিয়ে ঢাকায় আসেন এবং স্টুডিওতে বসে থাকতেন, এবং তপন চৌধুরীর কাছে আপনি এসেছেন, সেখান থেকে 2টো গান নির্বাচিত হয়েছিল, এবং মানে অসংখ্য জনপ্রিয় মানে গানের গীতিকবি আপনি। মানে এগুলো আসলে বলে শেষ করা যাবে না এক অনুষ্ঠানের মধ্যে, আমি জানি। আপনি যদি আপনার ব্যক্তিগত জায়গায় আসতে চাই, আপনার সহধর্মিণী দিনাত জাহান মুন্নি একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, এবং আপনার 3টি সন্তান, তার আপনার মানে বড় 2 মেয়ে গান করেন, এবং কি বলবো, যেটা সঙ্গীত পরিবার। তো এটা কি আসলে আপনার পূর্ব পরিকল্পিত ছিল নাকি এটা হয়ে গেছে? না, এটা অটো হয়ে গেছে। আমার মেয়েরা গান করে, এটা আসলে ওয়ান ফাইন মর্নিং আমি আবিষ্কার করলাম আমার মেয়েও গান করে। ইংলিশ নাম্বার খুব ভালো করে যদিও, তবে সে আমাকে একদিন বললো, আমার বড় মেয়ে বললো, বাবা আমি গিটার শিখবো। তারপরে আমি লিটন অধিকার রিন্টু আমাদের গীতিকার, উনি খুব ভালো গিটার মানে টিচার, তো ওনার কাছে আমার মেয়েকে দিলাম, এবং ওনার কাছ থেকে তালিম নেওয়া ওর। তারপরে আস্তে আস্তে একদিন দেখলাম যে আমার মেয়ে ও নিজেই গান করে সে তুলে দিয়েছে, আমার দেখালো। তো আমি তো দেখলাম যে খুব ভালো। তো এইভাবেই আমার ছোটো মেয়েও, তারপরে 2 বোন মিলেই ওরা গান করেছে বা করছে, যদিও এখন পড়াশোনার চাপে এখন আর অতটা সিরিয়াস না তারা, বাট করছে। আমরা কখনো প্রেশার দিইনি যে হ্যাঁ তোমাদের শিল্পী হতে হবে, গান করতে হবে। ওরা স্বচ্ছন্দ আর কি। যখন এই যে মানে ঘরের মধ্যে একটা সঙ্গীত পরিবার, আপনাদের এই যে মানে ব্যক্তিগত জীবনগুলো কেমন কাটে, বা মানে কেমন ফিল হয় আপনার? এটা তো আসলে যেহেতু সঙ্গীত পরিবার, আমি লিখি, স্ত্রী গান করেন, তো এটা তো আবার দেখা যায় একই জায়গায়, তো এই জন্য একটা কাজের সুবিধা আছে। কারণ আমরা যারা গান লিখি, আমাদের তো রাত বিরেতে বাসায় ফিরতে হয়, যে সিটিং থাকে রাত 2টা-3টা পর্যন্ত হয়ে যায়। তো ওইটা তো নিশ্চয়ই সে সঙ্গীতের বলেই হয়তো সেটাকে অতভাবে দেখেননি, যার জন্য এটা একটা সুবিধা হয়েছেই বটে, যার জন্য আমি কাজ করতে একটু স্বাধীনভাবে কাজ করতে পেরেছি। আমি আপনাকে মানে খুব ব্যক্তিগতভাবে মানে দীর্ঘ সময় ধরে চিনি এবং জানি। আপনি অত্যন্ত বিনয়ী এবং কি বলবো যে সদালাপী একজন মানুষ, এবং আমি দেখেছি আপনি খুব ডাউন টু আর্থ। আপনি দৈনিক প্রথম আলোতে আমরা কাজ করার সুবাদে আমি আপনার অধীনে কাজ করার সুযোগ হয়েছে, আমার সৌভাগ্য হয়েছে আপনার মতো মানুষের সঙ্গে। তো আমি দেখেছি আপনি মানে গানের জন্য কতটা নিবেদিত। সাংবাদিকতার পাশাপাশি আমরা যদি গীতিকার কবির বকুল অনেক বেশি উজ্জ্বল, সাংবাদিক কবির বকুল আছে, এটা নিঃসন্দেহে বলতে হয়। সেটা একটা যেমন জায়গা, আপনি 6বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, এবং পরপর 3 বছর এবং তারপর গ্যাপ দিয়ে পেয়েছেন। তো প্রথম পুরস্কারের আপনার সেই অভিজ্ঞতার কথা কি মনে আছে, 2008 সালের কথা? হ্যাঁ, আমি তো আসলে লিখছি, কিন্তু যে কোনো স্বীকৃতি তো কাজের মূল্যায়ন, এবং প্রত্যাশাও থাকে যে আমি একটা ভালো কাজ করেছি, এটা স্বীকৃতি পেলে তখন আরও উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। তো আমি লিখছি চলচ্চিত্রে, তো আমি 94 সাল থেকে লিখছি, মানে অডিওতে 88 থেকে, আর চলচ্চিত্রে 94 সাল থেকে আমি লিখছি। তো কিন্তু আমার এই সোনার হরিণ আমার ধরা তো কঠিন, একটা ভালো কাজের স্বীকৃতি, জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, সেই সৌভাগ্যর হরিণটা আমার হাতে ধরা দিল 2008 সালে। এবং কোন গানটির জন্য? হ্যাঁ, সেটা হলো মেঘের কোলে রোদ, নার্গিস আক্তারের ওই ছবির বলো না কেন এই আকাশ নেমে আসে সাগরের বুকে, হ্যাঁ সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, এই গানটি। তো এই গানটি সুর করেছিলেন প্রণব ঘোষ, প্রয়াত তিনি এখন। এবং আমার সঙ্গীত ক্যারিয়ারে প্রণব ঘোষের একটা বিরাট অবদান আছে। তো ওনার ওইটাই শেষ কাজ ছিল। এই ছবি আমি যখন অ্যাওয়ার্ডটা পাই, যখন ঘোষণা হয় তার
বেশ কিছুদিন আগে উনি মারা গেছেন। জি। এটা তার শেষ ছবি ছিল। এটা আমার কেন যেন মনে হয় যে প্রণবদা আমার হাতে এই সোনার হরিণটি তুলে দিয়ে গেছে। তো এবং আমি দেখেছি আপনি মানে যখন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আলোচনা হচ্ছিল এবং আপনি খুব এক্সাইটেড ছিলেন, আমার সাথে শেয়ার করছিলেন যে আমি কি পাবো, এবং আমি আপনাকে বলেছিলাম, আমার মনে আছে স্পষ্ট, যে বকুল ভাই আপনি পাবেন, এবং আপনি সেই বছরই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তো এছাড়াও আমি দেখেছি আপনি খুব সুন্দর বাংলায় মানে প্রমিত উচ্চারণে কথা বলেন, এবং মানে যেহেতু মানে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, দীর্ঘ সময়ের আপনার লেখালেখির অভিজ্ঞতা, তো এটা কি এই যে ভাষার প্রতি যে আপনার দখল, সেটা কি ভাষাতত্ত্বে পড়ার জন্যই হয়েছে মনে করেন, নাকি এটা এমনি এমনি হয়েছে মানে পরিবার থেকে? না, আমি অত পরিশীলিত বা সুন্দর করে বলি আমার তো মনে হয় না। আমি সবাই সচরাচর যেভাবে কথা বলে আমি সেভাবে বলার চেষ্টা করি। এটা আমি ভাষাতত্ত্বে পাশ করেছি সেটার কোনো ভূমিকা কিন্তু নেই। এটা আসলে যে কোনো মানুষ যখন অনুশীলন করে বা চেষ্টা করে যে আমি পরিশীলিত ভাষা সুন্দর করে বলবো, এটা আমার মনে হয় সবার পক্ষেই মানে সম্ভব। শুধু একটু মানে এটা হলো যে আঞ্চলিকতা বর্জিত যেই কথাটা, সেটি তো আমরা পরিশীলিত ভাষায় বলি যে আমার কথার মধ্যে কোনো অঞ্চলের ছায়া নেই, আমি বলে যাচ্ছি। তো এটা মানে স্বভাবজাতই হয়েছে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে এটাও দেখেছি যে আপনি মানে কথা বলার সময় মানে একেবারে কাছের মানুষদের সাথে, যাদের সাথে আপনি খুব কমফোর্ট ফিল করেন, তাদের সাথে কথা বলার সময় আপনি ছন্দে কথা বলার চেষ্টা করেন, এবং আমি আপনার গানগুলো লেখার মধ্যে আমি সেই জিনিসটা মানে লক্ষ্য করি। না, ওইটা অবশ্য আমার এটা বলবো যে এটা একটা অনুশীলন। কেমন, আমি যে গান লিখি, গান তো ছন্দে লিখতে হয়। তো আমি যখন কারোর সঙ্গে কথা বলছি তখন আমি ওই ছন্দে বলি এই কারণে ওইটা আমার একটা প্র্যাকটিস হয়ে যায়, অনুশীলন হয়। ওইটা কিন্তু অন্য কিছু না। এতে হয় কি, আমি তোমার সঙ্গে কথা বলছি যখন, তখন আমি যদি ছন্দে ছন্দে বলি, এটা যে আমার অনুশীলন হচ্ছে। যেমন কেউ ফুটবল খেলে, সে বাসায় হয়তো একটা বল পেলে প্র্যাকটিস করে না, যেরকম আমারটা ওই কথা বলাটাই ছন্দে ছন্দে বলাটাও এটা একটা অনুশীলন আর কি। এবং আমি দেখছি আপনি মানে গান লেখার প্রতি আপনার যে মনোযোগ এবং একনিষ্ঠতা এবং ধরে রাখা, এটা কিন্তু তারই একটা অংশ, যে আপনি সারাক্ষণ ওই চর্চার মধ্যে ডুবে থাকেন। এটা সত্যি খুব অসাধারণ। তো মানে আপনার পছন্দের গীতি কবিকে, সেটা যেমন একটা জানতে চাইবো যে মানে বাংলা গানের, আর বাংলা গানের আমরা যদি সেকাল বলি, আমরা যদি একেবারে আধুনিক বাংলা গানের মানে পুরনো সতীনাথ থেকে যদি আমরা আসি, বা তার আগে থেকে বা তার পরে যখন আমাদের আধুনিক বাংলা গানের যে বিবর্তন এখন পর্যন্ত, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমরা দেখেছি যে অতি সম্প্রতি আমাদের চলচ্চিত্রের গানে মানে আমরা যদি উদাহরণ দিয়ে বলতেই চাই যে তুই প্রেমিকাকে তুই বলছে, তো এটা আমরা কলকাতার মুভিতে মানে খুব বেশি চর্চা হতে দেখি। তো এগুলো একটা অনুকরণ দেখি। এই যে বাংলা গানের বিবর্তন, সেই ওই সময় থেকে এই সময়, এই বিবর্তনকে আপনি কিভাবে দেখেন, বা এটার বিষয়ে আপনার এটা আসলে যে কোনো কিছু সময়ের প্রয়োজন, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবকিছুর পরিবর্তন হয়। ঠিক আছে, এটা কিন্তু যে শুধু বাংলাদেশেই হচ্ছে তা না, সারা ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু এই বিষয়টা আমরা দেখছি যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়েছে। একসময় যে সুপার মেলোডিয়াস গানগুলো, যেগুলো চিরসবুজ গান হয়ে আছে, এখন কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা নেই। ওখান থেকে সময়ে সময়ে এটা চেঞ্জ হতে হতে এখন একটা নতুন ধারায়, নতুন প্রজন্ম যেই গানগুলো করছে এখন, ওইটার সঙ্গে আগের গানের কিন্তু অনেক পার্থক্য আছে। আশা ভোসলের গানও আমরা এই সময় এসে দেখছি আপনার হচ্ছে, মানে রিমিক্স হচ্ছে। রিমিক্সটা একটা ধরন, কিন্তু গানের প্যাটার্ন আমরা মান্নাদের গানগুলো যেরকমভাবে শুনেছি ওই ঢঙে কিন্তু আমাদের এখানেও একটা দীর্ঘ সময় ধরে ওই চর্চাটা ওইরকমভাবে ছিল। কিন্তু এখন কিন্তু ওই স্টাইলে ওই গান কিন্তু এখন হচ্ছে না। গানটা এটা আসলে আমি বলবো যে ওই যে সময়ের সাথে সাথে যেমন পরিবর্তন হয়, সেটাই ঘটেছে। এখন নতুন যে অডিয়েন্স, তারা আবার এই গানগুলোই পছন্দ করছে। আবার আমরা যারা একটু পুরনো হয়ে গিয়েছি, তাদের কাছে আবার এই গানগুলো হয়তো অতটা ভালো লাগছে না। আমরা বলি যে সে নস্টালজিক, আমরা পুরনো সেই আগেরকার গানগুলোকে আমরা হৃদয়ে যে ধারণ করেছি, ওইটা ওইভাবেই বসে আছে। ওইটা সরিয়ে আবার এই নতুন গান কিন্তু আসছে, কিন্তু যেহেতু আমাদের একটা যেই ছায়াটা আছে, ওই ছায়াটাকে ডিঙিয়ে আমরা কিন্তু একটা নতুন দিতে পারিনি বলেই ওই জায়গায় ওই পুরনো অডিয়েন্সকে আমরা এই নতুন সময়ের গানগুলো ওইভাবে টাচ করছে না আর কি। তারপর এটা বলতেই হবে যে আমরা যদি মান্নাদের সময়টাও ধরি, মান্নাদের সঙ্গে যিনি গান লিখতেন, সেই গরিবপ্রসন্ন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথাও যদি বলি, যে তারা জুটি বেঁধে কাজ করতেন এবং অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন, এবং
এবং একটা সুস্থ ধারার যে একটা শিল্প মাধ্যম সঙ্গীত, সেটার কিন্তু আমরা তাদের লেখায়, সুরে, গায়কিতে দেখতে একদম, পাই। একদম। এবং আমি আপনার ক্ষেত্রেও এটা আমি মানে অনেস্টলি বলতে চাই যে এই আধুনিক সময়ে এসে আপনার গানগুলোর মধ্যে সেই জিনিসটা কিন্তু আছে, কিন্তু পাশাপাশি আমরা চটুল, সস্তা বা শিল্পমান সম্পন্ন নয় এমন গানও হতে দেখি। হ্যাঁ, সেটা আমি বলবো যে সেক্ষেত্রে তো মানে গীতিকারদের তো অনেক মানে সোসাইটির প্রতি দায়িত্ব রয়েছে। না, দায়িত্বর এক জিনিস আর প্রফেশনালিজম একরকম। আমি যখন এটা পেশা হিসেবে নিয়েছি, আমি কিন্তু একজন প্রফেশনাল লিরিসিস্ট, ঠিক আছে? প্রফেশনাল যখন আমি ছাপ পড়বে, যেমন আমি ফিল্মের গান লিখি, তো ফিল্মে একটা ছবির জন্য সবগুলো গানের জন্যই আমি সেখানে কিন্তু ওদের সঙ্গে চুক্তিবদ্ধ, বা যেভাবে ওরা চেয়েছে ছবি 6টা গানই কবির বকুল লিখবে, তো 6টা গান তো 6 রকম হবে। একটা হবে রোমান্টিক গান, একটা স্যাড গান, একটা কমার্শিয়াল গান, একটা আইটেম সং, একটা কমেডি সং, এরকম থাকে। তো যদিও ছবির প্রেক্ষাপট অনুযায়ী গানগুলো আসে, আমাকে তো ওইভাবে মার্চ করতে হবে। তখন যদি আমি বলি যে না ভাই, আমি শুধু ওই 2টা রোমান্টিক গানই করব, অন্যান্য গান করব না, তাহলে তো আমার পেশা, আমি যে পেশাদার লিরিসিস্ট, সেটাই কিন্তু তখন আর ইয়ে থাকে না, ছাপ থাকে না। সেটা আপনি হুমায়ুন আহমেদ বলেন, সেটা সৈয়দ শামসুল হক, উনিও খেলারাম খেলে যা, মানে আমি যখন বাণিজ্যিকরণে চলে যাব, তখন কিন্তু আমাকে নন্দিত নরকে কিংবা শঙ্খনীল কারাগার পেরিয়ে কিন্তু আমাকে অনেক উপন্যাসও এসেছে, যেটা হয়তো মনে হয়েছে যে এটা তো হুমায়ুন আহমেদ না লিখলেও পারতেন, কিন্তু তার চাহিদা পাঠক চাচ্ছেন, বা যারা বই বের করে, তো প্রকাশনা সংস্থা চাচ্ছেন, আমাদের ক্ষেত্রেও তাই। আমি যখন ফিল্মে গান লিখব, তখন আমিও ওই যে তুমি একটু আগে বললে যে তুই 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 করে শব্দ দিয়ে আমিও কিন্তু গান লিখেছি, ঠিক আছে? এখন আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে সেটা হলো বড় ব্যাপার, সেটার মধ্যে রুচিসম্মত কিনা, শালীনতা কিনা, সেটা হলো বড় ব্যাপার। হ্যাঁ, ভালোবাসার কথা তো তুই করেও প্রকাশ করা যায়, তুমি তো প্রকাশ করা যায়, ঠিক আছে, কিন্তু উপস্থাপনটা কিভাবে হচ্ছে সেটা হলো বড় ব্যাপার। আমাদের এখানে হয়েছে কি, মানে একটা ট্রেন্ড শুরু হলে সেটার মানে চলতে থাকে অনেক দিন ধরে। এটা সব জায়গায়, ওই যেমন একটা গান হিট হয়ে গেলে যে ভাই ওই গানটার মতো একটা গান করে দেন, তো এইটা তো সবসময় একটা জিনিস হিট হলে মনে করি যে ওইটাই বোধহয় সবাই খাবে, কিন্তু মতো কিন্তু কখনো হয় না। এটা মতো থেকে বেরিয়ে বলতে পারে যে ভাই এরকম এরকম একটা গান, কিন্তু বলে ভাই ওই রকমই একটা গান দেন, তো মতো তো আর হয় না আসলে সাধারণত। মানে বাংলা ভাষাভাষী আমরা যদি ওপার বাংলা এপার বাংলার কথা বলি, আপনার পছন্দের গীতিকারকে? দুটোর নাম তো আমি বলেই দিলাম, যে গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, তারা তো সব সময়ের জন্য। আর এপার বাংলায় তো আমি বলবো গাজী মাজহারুল ইনস্টিটিউশন, আমি তার ছাত্র, মোহাম্মদ রফিকুজ্জামান, তারপরে আমাদের আহমেদ ইমজাজ বুলু ভাইয়ের গান খুব বেলায়, নজরুল ইসলাম বাবু ভাই আছেন, লিটন দিকে রিন্টু আছেন, রিন্টু ভাই, তো এরকম আরও অনেকেই আছেন। তো এই মুহূর্তে এই কয়টা নামই। তো মানে গীতিকার হিসেবে এই যে আপনি বলছেন যে আপনি ফরমাইশি লেখা লেখেন, ধরেন আপনি মানে বাণিজ্যিক একীকরণের কথা বলছেন, এই ক্ষেত্রে কি গীতিকার হিসেবে মানে আপনার কোনো আফসোস আছে, বা আপনার কাছে মনে হয়েছে যে আপনার কোনো অপূর্ণতার মানে রয়ে মানে যাচ্ছে কোথাও, বা নিজের মতো করে গান করতে না পারার যে একটা কষ্ট? না, কষ্টটা না। আগে যেমন অ্যালবামে যখন গান লিখতাম, তখন তো আমি আমার মতো করে গানটা উপস্থাপন করতাম, আর যখন আমি ফিল্মের ফরমাইশি গানের গীতিকবি হয়ে গেলাম, তখন তো আমি ওদের চাহিদা মতো স্ক্রিপ্ট কি চাচ্ছে সেই অনুযায়ী আমি গান লিখছি, সেখানে তখন আমার নিজস্ব থাকে না, আমি ওই ফরমাইশির জলে আমি গা ভাসিয়ে দিচ্ছি, সেটা হয়েছে। সেটা আফসোস কখনো কখনো হয় যে আমি ওই বাণিজ্যিকরণের ভিড়ে আমি মনে হয় কবির বকুলকে, সত্যিকার কবির বকুলকে হারিয়ে ফেলেছি। আমার কখনো মনে হয় যে আমি তো আগে এত পরিশীলিত সুন্দর গান লিখেছি, কিন্তু চলচ্চিত্রে এখানে এসে ওই ফরমাইশি কাজ করতে গিয়ে আমাকে তখন নানান রকম নানান রঙের গান আমাকে লিখতে হয়েছে। একটা সেই জায়গায় অপূর্ণতা বলবো না, যে আমি আসলে যে কোনো ধরনের সব বিষয়ে আমি কিন্তু গান লিখেছি বলে আমার মনে হয়। যে কোনো বিষয়, সেটা যদি কি বলে সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে, আমরা যদি দায়বদ্ধতার জায়গা থেকে, আমরা অ্যাসিড বিরুদ্ধে, মাদক বিরুদ্ধে, এইডস বিরোধী, এই ধরনের সমস্ত ক্যাম্পেইনিংয়ের গান কিন্তু আমার লেখার সৌভাগ্য হয়েছে। আমরা যদি ইত্যাদির গানের কথাগুলো বলি, সেগুলো খুব পপুলার হয়েছে। ইত্যাদিতে তো নিয়মিত লিখি। তারপরে আমি বলবো দেশাত্মবোধক গান, আমার হাতে অনেক দেশাত্মবোধক গানও, মাকে নিয়ে গান, এবং বিশেষভাবে উল্লেখ করতে হবে সেই বিখ্যাত গান। ওটা তো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, মা নিয়ে গান। তো যাই হোক, সেই জায়গায় আমার অপূর্ণতা নেই। অপূর্ণতা আছে দুই একটা জায়গায়। সেই অপূর্ণতাটা হলো যে আমি বাংলাদেশের
বরেণ্য সব শিল্পী আমার গান করেছেন। একজন শিল্পীর শুধু আমি গান করতে পারিনি, যদিও উনি আমাকে খুব স্নেহ করতেন, কিন্তু সুযোগটা হয়ে ওঠেনি। এইটা আমার সবসময় মনে হয় যে আমি শাহনাজ রহমতুল্লাহর একটা গান লিখতে পারলাম না, এটা আমার একটা আফসোস রয়ে গেছে। আবার আমার সৌভাগ্যবান আমি যে বাংলাদেশের বরেণ্য যত সুরকার আছেন, সুবল দাস, সত্য শাহ, আলম খান, আলাউদ্দিন আলী, আলী হোসেন, আহমেদ ইমতিয়াজ, বুলবুল ভাই, শেখ সাদি খান, এদের সবার সঙ্গে কাজ করার বিরল সৌভাগ্য একমাত্র কবি বকুল আমার হয়েছে। নিশ্চয়ই এটা খুবই মানে গর্বের বিষয়। তো কবি বকুল, আমরা যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে রয়্যালটি বা মেধাস্বত্ব আইন এদেশে কতটা কার্যকর বলে মানে মনে করেন, বা একজন গীতিকবি হিসেবে আপনারা এর সুবিধা কি ভোগ করতে পারছেন? একদমই না। মানে রয়্যালিটির বিষয়টা ওয়ার্ল্ড ওয়াইড যেরকম আছে, যে মেধাস্বত্বে বলি যাই বলি, সেইভাবে বাংলাদেশে কিন্তু এটা গীতিকার সুরকাররা অনেক অংশে বঞ্চিত হচ্ছেন। আমরা যখন একটা ফিল্মে গান লিখে ফেলি বা অ্যালবামে গান লিখছি, এটা দেখা যায় যে তারা 60 বছরের সত্ত্ব তাদের নাকি থাকে, এবং আমরা সেখান থেকে কোনো রয়্যালিটি পাচ্ছি না। যার জন্য আমি বলবো যে এটা আমরা গীতিকার পেছনের মানুষগুলো এই জায়গায় অবহেলিত, এবং এটা নিয়ে সরকারি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অনেকবারে। আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত এটার কোনো সুফল আমরা পাইনি। আচ্ছা, তো গীতিকবি সংঘ নামে একটি সংগঠন আছে গীতিকবিদের, তো আপনার এই সংগঠন থেকে কোনো কার্যকর? আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আমরা তখন মানে এটা বছর 4-5 আগে আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, এবং তারাও কিছু উদ্যোগ নিয়েছিলেন, কিছু অগ্রগতি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে যেন এটা আটকে আছে। ওই আমরা রয়্যালিটি পাওয়ার যেই তালাবদ্ধ যেই দরজাটা, সেটা আমরা এখন পর্যন্ত খুলতে পারিনি। মানে আপনার ব্যক্তিগতভাবে আপনার কোনো মানে কোনো পরামর্শ আছে যে মানে এই প্রক্রিয়া বা এই প্রসেসে গেলে পরে এটার জিনিসটা খুব সহজ হতে পারে? এটা তো এই আন্দোলন তো অনেক দিন ধরে চলছে, এবং এটা আসলে প্রত্যেকবারই প্রত্যেক সরকার আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষ পর্যন্ত কেন যেন এই সূর্যটা আর ওঠে না, ঠিক আছে? কিন্তু আমি দেখছি যে একটা সূর্য উঠি করছে আর কি। তা আমার মনে হয় যে এটা আসলে ওই সবসময় একটু উদ্যোগ নেওয়া, সংগঠন, যেমন আমরা গীতিকবি সংঘ একবদ্ধ হয়েছিলাম, আবার সঙ্গীত পরিচালকদের যেই সংগঠন আছে তারা, আবার শিল্পী সমিতি, তারাও একাত্ম হয়ে আমরা 3টা সংগঠন এক হয়ে বাংলাদেশ সঙ্গীত, আমরা এরকম একটা মোর্চা করে আমরা কিন্তু এগিয়েছিলাম, অনেক দূর গিয়েছিল। তারপর আবার একটু স্থিমিত, আমি জানি না, হয়তো সামনে। আচ্ছা, তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশের গীতিকবিরা অনেকটাই অবহেলিত, এবং আমরা যদি আরও একটি প্রসঙ্গ নিয়ে যদি মানে বলতে চাই, যে আমরা দেখেছি যে অধিকাংশ শিল্পী মানে গান গাওয়ার ক্ষেত্রে গীতিকারের নাম নেন না। এই বিষয়টা মানে আসলে মানে কেমন লাগে, জানি মানে খারাপ লাগে। তারপরে এটাকে কীভাবে ব্যাখ্যা? আমি খুব কম সংখ্যক শিল্পীকে দেখেছি, অনেস্ট স্পিকিং। আমি না, একদম সত্যি পাভেল, যে এটা তো আসলে এটা আমাদের মানসিক দৈন্যতা বলবো আমি, যে একটা গান যার হাত দিয়ে সৃষ্টি, গীতিকার সুরকার, একজন শিল্পী যখন কণ্ঠে ধারণ করেন, তখন কিন্তু শ্রোতার কাছে ওই শিল্পীরই গান হয়ে যায়। এখন দায়িত্বটা হলো কিন্তু শিল্পীরই। তিনি যখন কোনো মঞ্চে উঠে দাঁড়িয়ে গান করছেন, তখন সবার আগেই বলা উচিত, যেটা আমরা বাইরের শিল্পীদেরকেও দেখি, অ্যাড্রেস করা, যে গীতিকার, এই গানের গীতিকার, এই সুরকার, এই কথাটা বললে তো তার কিছুই যায়। আমরা গোলাম আলীকে দেখেছি, আমরা লতা মঙ্গেশকর, আশা ভোসলেকে দেখেছি, তারা কিন্তু সব একদম তারা এই বিষয়গুলো খুব ভালো করে স্মরণ করেন। এবং আমাদের দেশে আমি দেখেছি যে, আমি মানে স্পেসিফিকলি বলতেই হয় যে মানে গত হয়েছেন জিনাত রেহানাকে আমি দেখেছি, এখন ডায়েরি নিয়ে বসে উনি একেবারে সব বলে দিচ্ছেন। তো এই যে প্র্যাকটিসটা কেন এখনকার শিল্পীদের মধ্যে আসছে না? হ্যাঁ, এটা তো আমি যে বললাম যে তার দৈন্যতা, মানে নামটা বলাটা যেমন খুব জরুরি, এবং তাকেই এটা বলতে হবে, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত তিনি ধারণ না করবেন, আমাদের এটা খুব দুঃখের সঙ্গে বলতে হয়। এবং চরম সত্য যে শিল্পীদের মধ্যে একটা প্রবণতা আমি দেখেছি, অনেক শিল্পীর মধ্যে, আমি সবাইকে দায়ী করব না, তারা মনে করে যে এই গানটি তিনি ওন করেন, মানে এই গানটি তার। এই গানটি যে একজন গীতিকার লিখেছেন বা একজন সুরকার সুর করেছেন, এইটা যেন তার যখন গান হয়ে যায়, তখন এটা তারই সম্পত্তি বলে সে
ওন করেন আর কি, বা সব জায়গায় বলেন, কিন্তু বলার সময় যে আমি এই গানটি করছি, এই গানটির গীতিকার এই, সুরকার এই, কথাটা বললেই তো সব কিছু সহজ হয়ে যায় এবং প্রজন্মও জানতে পারে, যারা শ্রোতা জানতে পারেন আসলে এই গানটার গীতিকার সুরকারকে। আমাকে অনেক সময় দেখা যায় একজন হঠাৎ করে শুনে বলে যে ও এই গানটা আপনার লেখা, ভাই জানতাম না, তো কিভাবে জানবে? কারণ এই গানটা যেখানে প্রচারিত হচ্ছে সেখানে হয়তো টেলোপের নামটা নেই বলে জানতে পারছে না, যে শিল্পী গেয়েছেন তিনি কোথাও বলছেন না বলে কেউ জানতে পারছেন না। তো এটা আসলে আমি বলবো, বিনয়ের সঙ্গে বলবো যে যারা আসলে গান করেন, যারা সামনে থাকেন, তারা মঞ্চের সামনে যখন আছেন অবশ্যই মনে করবেন যে পেছনে আপনার দুটো মানুষ আছে। এই মানুষ দুটোকে তো সামনে আনতে পারবেন না, নামটা মুখে বলে দিলেই তাদের নামগুলো চলে আসে। জি জি, এটা আমি বারবারই বলবো যে আপনি অসম্ভব জনপ্রিয় গানের গীতিকার, এবং তপন চৌধুরী থেকে শুরু করে আয়ুব বাচ্চু এবং অনেক, আমি মানে আসলে এই যে আপনি বলছিলেন যে একজন মানে বাদে শাহনাজ রহমতুল্লাহ ছাড়া আপনি প্রায় সবার সাথে গান করার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তো আপনার গানগুলো এত বেশি জনপ্রিয় হয়েছে, এত বেশি মানুষের মুখে মুখে এসছে, তো আপনাদের পরবর্তী প্রজন্মকেও দেখেছি যারা নতুন গান লিখছেন, অনেকেই চেষ্টা করছেন ভালো ভালো গান মানে লেখার। তো তাদের ক্ষেত্রে নতুন গীতিকার যারা চিন্তা করছে এখানে গান লিখবেন, আমি জানি এটাকে পেশা হিসেবে নেওয়ার এখনও সেভাবে কোনো সময় বা সুযোগ আমাদের দেশের মানে প্রেক্ষাপটে নেই, তাহলে হয়তো আপনি শুধু গান নিয়েই পড়ে থাকেন। তো এই যে নতুন প্রজন্মের গীতি কবিদের ক্ষেত্রে আপনার মানে কি সাজেশন থাকবে, উপদেশ কি থাকবে? উপদেশ দেওয়ার মতো এখনো ওই অবস্থা আমার হয়ে ওঠেনি, তবে আমি নতুনদের, আমাদের অনেক ভালো ভালো গীতিকবি এসছে, খুব ভালো লিখে, এবং আমি তো অনেককেই খুব, ওদের গান ভালো লাগলে আমি ফোন করে বাহবা দিই যে খুব ভালো লিখেছো, বা শিল্পী হলে ভালো গেয়েছো, সুর করলে ভালো সুর করেছো। এবং নতুন প্রজন্মের অনেক ট্যালেন্টেড আমরা পেয়েছি, এবং তাদের জন্য আমার কোনো উপদেশ নেই। আমি শুধু বলি যে মানে চর্চাটা নিয়মিত চালিয়ে গেলে তার হয়তো একটা বড় বাস্কেট তৈরি হবে, এবং আর ভালো গান লেখার কোনো ইয়ে নেই, বিকল্প নেই। এই ভালো গান লেখার পেছনে তার ওই চেষ্টা, এবং একটা গান সুন্দর কিভাবে হতে পারে। আমি যেমন যখন আগে গান লিখতাম তখন আমি কিন্তু রেফারেন্স হিসেবে হয়তো পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরী প্রসন্ন মজুমদারের কোনো গান, মান্নাদের গাওয়া কোনো গান ওই শুনে পুরোটা লিখে দেখতাম যে কিভাবে লিখেছে, ছন্দ, অন্তমিল, তারপরে গানের গল্প, এগুলো মানে নিজের মাথায় নিয়ে তখন আমি আমার নিজের মতো করে লেখার চেষ্টা করতাম। তো এই জন্য বলি যে আমার একটাই উপদেশ, যেটা যারা ভালো গান লিখতে চান বা গান লিখতে চান তারা প্রচুর কবিতার বই পড়তে হবে, প্রচুর বাংলা গান শুনতে হবে। শুনলে তখন নিজ থেকেই, তখন যদি ভিতরে সৃজনশীলতা তো নিজ থেকে আসে, এটা অটোই তখন চলে আসবে। জি, কবির বকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জানি আপনি প্রচণ্ড ব্যস্ত মানুষ, এবং ব্যস্ততার মধ্যে আপনি এনটিভিকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে এনটিভির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমিও অসম্ভব মানে খুশি আজকে পাভেল তোমার সঙ্গে বসতে পেরে, এবং তুমি আমাকে ডেকেছো, আমি খুব সম্মানিত বোধ করেছি। এবং আমি এনটিভির কাছে অনেক কৃতজ্ঞ, কারণ এনটিভিতে আমার অনেকগুলো ভালো ভালো গান গিয়েছে। বিশেষ করে আমি বলবো রুনাল্লা সাবিনা ইয়াসমিনের একটি গান, অসাধারণ গান হয়েছিল, তোমার পথ আমার পথ ভিন্ন হতে পারে। এর সঙ্গে রানীকুঠির বাগি ইতিহাসের বিখ্যাত গানগুলো, যে আমার মাঝে নেই এখন আমি, তো অনেকগুলো গানই করার সুযোগ হয়েছে আমার। জি জি, নিশ্চয়ই আমাদের আবার অন্য কোনো মানে আয়োজনে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন আপনি। তুমি ভালো থাকবে। জি, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।